বামদের ভরাডুবির জায়গাটা শুরু হয়েছে বহু আগে থেকে। এই বামদের তো একটা বড় ব্যাধি হচ্ছে দলীয় সংকীর্ণতা। দলীয় সংকীর্ণতার জায়গা থেকে বামরা মানে ক্রাইসিসে আছে সেই পাকিস্তান আমল থেকে। বাঙালি জাতির আত্মপরিচয় যে সংকট, এখনও সেটা থেকে বাঙালি জাতি মুক্ত হয় নাই। মুসলিম ওয়ার্কিং পিপলের সামাজিক মুক্তি ছাড়া এ দেশে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতি সংখ্যালঘুর সামাজিক মুক্তি সম্ভব না। আওয়ামী লীগ বিএনপি হলো ব্যবসায়ীদের দল। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বামদের ভূমিকা ও নির্বাচন পরবর্তী রাজনীতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলমের সঙ্গে। কমরেড শাহ আলম, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। সেই নির্বাচনে ডানদের যেমন উত্থান দেখলাম, বামদের পতন অথবা ভরাডুবি। কেন বামদের ভরাডুবি ঘটল? ডানদের উত্থান আর বামদের যে ভরাডুবির কথা এটা বলছে, আমি প্রথমে চর্চাকে মানে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। এই অনলাইন চ্যানেলটা মূল্যবোধের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে একটা উন্নত মানের এই মানে প্রতিষ্ঠান। তারা যে প্রচেষ্টা চালাচ্ছে এটা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে একটা বড় অবদান রাখবে। এখন যেটি বলছেন যে নির্বাচনে বামদের ভরাডুবি হলো কেন? নিবন্ধে বামদের ভরাডুবি এটা একদিনের বিষয় না। নির্বাচনে বামদের ভরাডুবি এখন এটা তাৎক্ষণিক বিষয় না, একদিনের বিষয় ছিল না। বামদের ভরাডুবির জায়গাটা শুরু হয়েছে বহু আগে থেকে, অত পিছনে আমি যাব না। কিন্তু বামদের ভরাডুবির এই যে ফলাফল যেটা হয়েছে, ভরাডুবি যেটা হয়েছে, সেটা যদি বলতে চাই 11 দল বা আমরা একটা 11 দল করেছিল। এটা 98-তে, তার আগে 94-তে বাম গণতান্ত্রিক ফ্রন্ট করেছিল। সেই দুইটি সংগঠন তারা রাখতে পারেনি। আওয়ামী লীগ বিএনপির বাইরে এই আরেকটা ফোর্স। এটা ওখান থেকে 2003-4-এর দিকে এই 11 দলটা ভেঙে যায়। 4-এর দিকে ভেঙে যাওয়ার ফলে মেনন ভাইরা, মেনন এরা সব 14 দল ফর্ম করে ওখানে চলে যায়। এবং তার ফলে বামদের যে স্বতন্ত্র অবস্থান সেটা কিছুটা মার্জিনালাইজ হয়ে যায়। তারপরও পরে আবার এটাকে রিভাইভ করা হয়, মানে সিবিবি বাসদ দীর্ঘদিন একসাথে চলতে থাকে। তারপরে বাম মোর্চা ছিল, সেটাকে আবার একসাথে করে এইটা পথ চলা শুরু করে, বিশেষ করে আমার সময়ে। 2018 এই মোর্চার অধীনে নির্বাচন আমরা করেছিলাম। ওখানে সাকি এবং সাইফুল হকরা ছিল এই জোটে। তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে A to Z ইউনিটি করতে হবে এই লাইনে মুভ করে গেল। বামদের মধ্যে আবার ক্রাইসিস শুরু হলো এই দৃষ্টিভঙ্গি নিয়ে। কারণটা হলো যে রাজনীতিতে একটা কথা আছে, সামাজিক শক্তির ভারসাম্য, রাজনৈতিক শক্তির ভারসাম্য। এটার উপর ডিপেন্ড করে হাউ টু ফর্মুলেট ট্যাকটিক্স, কীভাবে মানে কৌশল নির্ধারণ করতে হয়। এটা বাম রাজনীতিতে সেই ইন্টারন্যাশনালি ন্যাশনালি এটার প্র্যাকটিসটা আছে। তো মানে রাজনৈতিক শক্তির ভারসাম্য এবং সামাজিক শক্তির ভারসাম্যের দিক থেকে যে আওয়ামী লীগ যে ভলিউম আর বিএনপির এবং তার যে ক্লাস বেসিস, তার ইকোনমিক মানে মানে অর্থনৈতিক দর্শন যেগুলো আছে সবগুলো মিলে, তো এখানে মানে তাদের সাথে একীভূত হয়ে যাওয়া, এটাতে বাম রাজনীতির কোনো স্পেস আর থাকে না। তার ফলে ওখানে তারা হয়ে যায়, কি বলে যে একাংশ একীভূত হলো। আপনারা তো স্বতন্ত্র অবস্থান নিয়ে টিকেছিলেন, আন্দোলন সংগ্রামেও মোটামুটি ভূমিকা রেখেছেন, কিন্তু নির্বাচনে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেলেন কেন? নির্বাচনে না, পুরো বাংলাদেশে একটি আসনও ছিল না যেখানে আপনাদের জামানত রক্ষা পেয়েছে। না, ওইটা মানে এইটা যেটা হয়ে গেল আর কি, ওই যে যেটা আমি শুরু করছিলাম, সাকিরি ওখানে চলে গেল।
তার ফলে আরও একটু মার্জিনালাইজ হয়ে গেলাম, কিন্তু আন্দোলনে আমরা একটা ভূমিকা রেখেছি, ভালোই ভূমিকা রেখেছি। হ্যাঁ, 24-এর আন্দোলনে তো ভালো বাম ভূমিকা। গণতান্ত্রিক জোটের ভালো ভূমিকা ছিল। হ্যাঁ, ভালো ভূমিকা আমরা রেখেছি। তার ফলে যেহেতু ওই মানে এই ভোটটা বাইনারি পলিটিক্সটা হয়ে গেছে, দ্বিদলীয় হয়ে গেছে, সেখানে মুক্তিযুদ্ধ এটাকে ওই বিএনপি ক্যাশ করলো, আর ভারত বিরোধিতা মানে অর্থাৎ ভারতের দালাল আর মানে স্বৈরাচারের দোসর, এই স্লোগান নিয়ে জামাত, এনসিপি এরা সামনে আসলো। এরা মুভ করে গেল। এই দুই পলিটিক্সের যে বাইনারি পলিটিক্স হলো, সেখানে একটা ওয়েভ উঠলো, জামাত বোধহয় ক্ষমতায় চলে আসছে, এবং জামাতের সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোর্স, আমেরিকা অমুক সমুক বিভিন্ন জন বসা শুরু করলো। তার ফলে এটা একটা পারসেপশন মানুষের মধ্যে ছিল, এই দেশের তো দীর্ঘ ডেমোক্রেটিক ঐতিহ্য আছে, সব হ্যাঁ, শুধু আমাদের পার্টির বিষয় না, সবাই মিলে আবার চিন্তা করলো যে এই দেশটা তো আবার কোথায় চলে যাচ্ছে। তাহলে আমাদের পেরিফেরির যে ভোট, আমাদের যে ভোট নাই সেটা তো না, ভোট আমাদের আছে, সেই ভোটগুলো আমরা রক্ষা করতে পারি নাই। সেই ভোটগুলো ওই যে জামাত ঠেকাও, এই জায়গা থেকে বিএনপির কাছে, মানে আপনাদের ভোট, আপনাদের যে সমর্থকদের যে ভোট, সেটি জামাত ঠেকাতে যে বিএনপিকে দিয়েছে, বিএনপিকে দিয়ে দিয়েছে, প্রচুর দিছে। এবং এটাকে আপনারা সমর্থন করেছেন, বা আপনারাও চেয়েছেন যে জামাত ঠেকাতে হলে বিএনপিকেই জয়ী করতে হবে? না, আমরা এটা বলি নাই। আচ্ছা, আমরা বলছি যে আমরা যেখানে দাঁড়াইছি তো আমাদের ভোট আমরা তো সব আসনে দিতে পারি নাই। হ্যাঁ, এইটাও একটা দুর্বলতা, যে কিন্তু ওই মানে অ্যাজ এ হোল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পারসেপশনটা এটা দাঁড়িয়ে গেছিল যে জামাতকে ঠেকাইতে হবে। আপনার নির্বাচনের আগে আগে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট করা হয়েছিল, সেটার কি দর্শন ছিল কি? সেইটার দর্শন যেটা হলো, মানে বাম গণতান্ত্রিক মানে সমাজ পরিবর্তনের যে জায়গা, সমাজ বদল, এইটাতে মানে কেউ কেউ আছে, কোনো ফোর্স আছে যেমন বাংলাদেশ জাসদ, তারা কল্যাণ রাষ্ট্র চায়। তো এটা ব্রডার বেসিসে বাংলাদেশের ডেমোক্রেসি ক্রাইসিস, তো সেই ডেমোক্রেসির ক্রাইসিসের মধ্যে শক্তি ভারসাম্যের জন্য এই দুই দলের বাইরে আরও মানে গণতন্ত্র মানে বামদের বাইরেও রাজনৈতিক শক্তিগুলোকে আপনারা মানে এক করতে চেয়েছিলেন, এক করতে চাইছিলাম, কিন্তু এটা টু লেট, অনেক দেরি হয়ে গেছে, বহু দেরি হয়ে গেছে, টু লেট, এটা টু লেট। এটা কোনো মানে মুভ করে একটা মৌসানি থেকে একটা জায়গায় যেতে পারে নাই। তার মানে বাংলাদেশে বামদের ভবিষ্যৎ নেই কোনো? মানে অবশ্যই ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ ভালো, ভবিষ্যৎ মানে আমি বলবো যে প্রচুর সম্ভাবনা আছে। কেননা এমন সম্ভাবনা আছে, কারণটা হলো যে দেশের তো ধন বৈষম্য, শ্রেণী বৈষম্য প্রচণ্ড, মানে দেশ 5 এবং 95 ভাগ হয়ে গেছে, 95-এর 5 ভাগ একদিকে, 95 ভাগ একদিকে, অন্যদিকে, এবং সেটা এবারে পার্লামেন্টও তার প্রতিবাদও হয়েছে। আপনি 69 ভাগ বোধহয় পার্লামেন্টের ব্যবসায়ীরা, আমার একজ্যাক্ট ফিগারটা এবারে কম 59 বোধ হয়। আচ্ছা, যাক, এইটা একটা ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়েছে। তো এই দিক থেকে তারা যতই বলুক যে এই মানে বহু রকমের মানে কর্মকাণ্ড করবে, হ্যাঁ সুপার স্ট্রাকচারে বহু মানে চুনকাম করতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচারে তারা কোনো হাত দেবে না। বেসিক অর্থাৎ সমাজের অবকাঠামোর যে পরিবর্তন দরকার, সেখানে যেমন কৃষকের ক্ষেত্রে, শ্রমিকের ক্ষেত্রে যেগুলো আছে, তারপরে অর্থনীতির ক্ষেত্রে মুক্তবাজার কি মানে যেভাবে চলতেছে, সে মুক্তবাজার হচ্ছে না, তো মুক্তবাজার মধ্যে দেখতেছে সিন্ডিকেট হয়ে যায়। মুক্তবাজার তো কম্পিটিশন হবে, কিন্তু মুক্তবাজার কোনো কম্পিটিশন তো নেই, একচাটিয়া যে গ্রুপ হয়েছে ওরা সিন্ডিকেশনে চলে যায়। আপনারা যুক্তফ্রন্ট নিয়ে নির্বাচন করলেন, কিন্তু এই ঢাকা 8 আসন সহ অনেক আসনেই আমরা দেখলাম, বা বেশ কিছু আসনে দেখলাম যে এই যুক্তফ্রন্টের আপনাদের ধারারই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এটা আপনারা কেন বন্ধ করতে পারলেন না? এইটা একটা স্যাড হলো, কারণটা হলো আমাদের প্রিপারেশনের মধ্যে আমরা সবাই যখন নির্বাচনে নেমে গেছে, বিশেষ করে মানে আমরা আমাদের কংগ্রেস নিয়ে ব্যস্ত ছিলাম, কংগ্রেস নিয়ে এটা ব্যস্ত ছিলাম। অন্যরা যখন 70% নির্বাচন তাদের সারা হয়ে গেছে, তখন আমরা নির্বাচনে যুক্তফ্রন্ট বলেন আর এই বাম জোট বলেন আমরা ঢুকেছি।
তার ফলে যে এখানে প্রার্থীগুলো ধরে বিভিন্ন দলগুলো সমন্বয় ছিল না। সমন্বয়হীনতার জায়গাটা ছিল আর কি, আর কিছু সমন্বয়হীনতা, কিছু দলীয় সংকীর্ণতা, দোনোটাই ছিল। এই বামদের তো একটা বড় ব্যাধি হচ্ছে দলীয় সংকীর্ণতা। হ্যাঁ, ওইটা মানে এটা দলীয় সংকীর্ণতার জায়গা থেকে বামরা মানে ক্রাইসিসে আছে সেই পাকিস্তান আমল থেকে। দলীয় সংকীর্ণতার যে জায়গা, এইটা আমাকে বলবো আমাদের দেশে যেটা বলি, এটা একটা থিওরিটিক্যাল হয়ে যায়, পেটিবুর্জোয়া নুইসেন্স। এটা মানে বামদের মধ্যে পেটিবুর্জোয়া নুইসেন্সের প্রবণতাই বেশি, যে কারণে উদার হতে পারে না তারা। পেটিবুর্জোয়া নুইসেন্স এবং আত্মম্বরিতা, মানে দলীয় সংকীর্ণতা, পরশ্রী কাতরতা, তারপরে নিজের মানে মতটাকে বেশি প্রাধান্য দেওয়া, অন্যটাকে গ্রহণ করার ক্ষেত্রে মানে সীমাবদ্ধতা, এগুলো তো বামদের মধ্যে আছে। আপনি নিজের মতকে প্রাধান্য দেওয়ার কথা বলছিলেন, এই প্রসঙ্গে আসে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তার মধ্যে দুটি ধারা, মানে রাজনৈতিক পরিসরে আলোচনা দুটি ধারা। একটি হচ্ছে যে আওয়ামীপন্থী ধারা, আরেকটি হচ্ছে ঠিক আওয়ামীপন্থী না, তারা স্বতন্ত্র ধারা। এই ধারার বিরোধের কারণে সংগঠন শক্তিশালী হতে পারছে না, বা কর্মসূচি, জোরালো কর্মসূচি নিতে পারছে না। না, এটা দুইটা ধারা যেটা বলা হয়, ইনফ্যাক্ট এই দুইটা ধারা না। আচ্ছা, এখানে যেটা হলো, যেটা মানে আওয়ামীপন্থী, সেই আওয়ামীপন্থী যে জায়গাটা, সেটা তো বহু আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমার বইটা আপনাকে দিয়েছি, সেখানে আমাদের দেখাতে আছে, যেখানে এটা একটা মানে অপপ্রচার আছে, যে অপপ্রচার আছে। আওয়ামীপন্থী জায়গাটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধ্যে নাই। মানে ওই যেমন ধরেন, কিন্তু নীতি কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে ওই ধারাটা বা এই যে আওয়ামী ধারার একটা প্রচ্ছন্ন প্রভাব কাজ করে কিনা। না, এটা তো হিস্ট্রিক্যালি আওয়ামী লীগের সাথে তো সিপিবি ছিল সেই 66 থেকে, সদফা ধরে রেগুলার ধরে, তার একটা জায়গা আছে। আর বাংলাদেশের রাজনীতির মধ্যে যে মানে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে জায়গা দীর্ঘ, সেখানে তো সিপিবির একটা রোল আছে, বিগ রোল, এবং সেখানেও আওয়ামী লীগের রোল আছে। এই বাংলাদেশের মানে বাঙালি জাতির আত্মপরিচয় যে সংকট, এখনও সেটা থেকে বাঙালি জাতি মুক্ত হয় নাই। 71-এর মধ্য দিয়ে সেটার বিজয় অর্জিত হয়েছিল, 75-এর পরে সেটা আবার রিভার্স মানে হওয়া শুরু করছে প্রক্রিয়া। তার ফলে ওই আত্মপরিচয়ের সংকটটা এখনও বিদ্যমান আছে। সেই জায়গাটা বাংলাদেশের পলিটিক্সে একটা প্রধান রোল প্লে করে। যেমন এই গত ইলেকশানে যে জামাত টাকাও বিএনপিকে, তাহলে এইখানে যে ফোর্সটা আছে, এই যে এই জায়গাটা, এই ক্রাইসিসটা বাংলাদেশের রাজনীতিতে আছে, সেটা লেফট এটাকে লিড করতে পারছে না। এই ক্রাইসিসটা সলভ করতে পারতো লেফট, নট বামপন্থীরা এটা পারতো। তার মানে দুইটা, যেমন আমাদের পার্টির এখন আমরা টাস্ক যেটা নিয়েছি, যে ন্যাশনাল কোয়েশ্চেন অ্যান্ড ক্লাস কোয়েশ্চেন দোনোটার কম্বাইন করতে হবে। যে আজকে মানে ন্যাশনাল কোয়েশ্চেন মানে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ, এবং আর হলো ওই ক্লাস কোয়েশ্চেন হলো মানুষের সমাজ পরিবর্তন, মানুষের সামাজিক মুক্তি। দোনোটা কম্বাইন করতে না পারলে বাংলাদেশের সাস্টেইনেবল ডেমোক্রেসি, সাস্টেইনেবল অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে না। এই হলো আমাদের মূল পলিটিক্স। এখানে আমাদের কোনো বিতর্ক নেই। হ্যাঁ, হয়তো ট্যাকটিক্যাল বিভিন্ন মানে কৌশল নিয়ে হয়তো দ্বিধাদ্বন্দ্ব আছে, কৌশল নিয়ে বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব আছে, এখানে কোনো নেই। এটা হলো আমাদের মূল জায়গা। যেমন ধরেন বাংলাদেশে এই যে হেফাজত, জামাত বা সাম্প্রদায়িক শক্তি যারা মধ্যযুগে যারা চিন্তা করে, তাদের ভাবাদর্শিক প্রভাব এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মধ্যে যদি থাকে ভাবাদর্শের জায়গা থেকে, এবং এদেরকে যদি তাদের ভাবাদর্শ থেকে মুক্ত করা না যায়, তাহলে সাস্টেইনেবল মানে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সাস্টেইনেবল ডেমোক্রেসি হবে না। তাহলে এদেরকে মুক্ত করতে হলে কি করতে হবে? এদের মানে প্রতিনিয়ত তাদের মানে এই যে আর্থসামাজিক যে প্রবলেম, অর্থাৎ তাদের অর্থনৈতিক মানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কৃষকের কৃষিপণ্য, এই জায়গায় যদি বামরা হাত দিতে না পারে, যেটা একসময় বামরা দিছিল 60-এর দশকে, দিছিল, পরেও ছিল,
কিন্তু ওইখানে যদি ওইটা যদি আমরা হাত দিতে না পারি এদেরকে তো ওই জায়গা থেকে বের করতে পারবো না আমরা। সেটা শুধু আমাদের দেশে না, সেটা ইন্ডিয়া তো আরএসএসের ভাবাদর্শ মধ্যে যে ভূত হয়ে আছে সাধারণ ওয়ার্কিং পিপল, তাদের এই ওয়ার্কিং পিপলের সামাজিক মুক্তি ছাড়া ওখানকার ভারতের সংখ্যালঘু, জাতীয় সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুর সামাজিক মুক্তি সম্ভব না। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষের ওয়ার্কিং পিপল, বিশেষ করে মুসলিম ওয়ার্কিং পিপলের সামাজিক মুক্তি ছাড়া এ দেশের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতীয় সংখ্যালঘুর সামাজিক মুক্তি সম্ভব না। একসময় তো বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা বামপন্থী রাজনীতির বেশি আকৃষ্ট ছিলেন এবং বামপন্থী রাজনীতি করেছেন। এখন সেই ধারা থেকে বেরিয়ে এসে তারা জাতীয়তাবাদী রাজনীতির কেউ বিএনপি বা কেউ আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হচ্ছেন কেন? এইটা দেখেন, ধরেন এক সময় ছিল যে অসাম্প্রদায়িক চেতনা, শ্রেণী চেতনার দিক থেকে বিফোর পার্টিশন, আপনার পার্টিশনও ছিল ন্যাপের সাথে এবং কী বলে যে কমিউনিস্ট পার্টির সাথে। কিন্তু এই দেশের যে হিন্দু মিডল ক্লাস যেটা ছিল সবগুলো মিলে এরা এবং ওইখানকার মুসলমানরা তারা মননশীলতার দিকে যে অসাম্প্রদায়িক হয়েছে সেটা কিন্তু না। এটা ইন্ডিয়াতেও দেখেন যে ওখানকার মুসলমান যারা তারা সিপিএম তাদের কমিউনিটির সাথে প্রথম কংগ্রেস, তারপরে বামের সাথে ছিল, এখন আবার তৃণমূলের সাথে এরা। আর বাংলাদেশেও যে এক সময় যেটা ওই যে ইলামিত্রদের সময় যেটা ছিল অবিভক্ত ভারতে, যখন ভারত সাম্প্রদায়িকতার দিক থেকে মুক্ত ছিল, সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ভারত ভাগ হওয়ার ফলে তাদের সাম্প্রদায়িকতাগত এক্সিস্টেন্সটা প্রদান হয়ে গেছে। সাম্প্রদায়িকতা ওইখানেও মুসলমানদের, এখানে হিন্দু কমিউনিটির সাম্প্রদায়িকত এক্সিস্টেন্সটা প্রদান হয়ে গেছে। আমাদের সাথে প্রগতিশীলতার সাথে থাকলেও শেষ পর্যন্ত এসে যখন দেখে যে এই যে ন্যাপ কমিউনিস্ট পার্টি আমাদের রক্ষা করতে পারবে না, তখন সে তার ভোটটাতে আওয়ামী লীগে চলে যায়। যেমন এবারও গেছে বিএনপিতে, দেখেন এবারও গেছে কিন্তু বিএনপিতে। না, তাহলে তো তাদের দোষ কি? আপনারা তো বলছেন যে আপনাদের বাম সমর্থকরাও অনেকে বিএনপিকে ভোট দিয়েছে জামাতের হাত থেকে। এইটা ভারতীয় উপমহাদেশের ভারত বিভক্তির ক্রাইসিস, এইটা 47-এর ক্রাইসিস। যেমন ধরেন আজকে ইয়াতে তাদের মুক্তিযুদ্ধে চলতেছে পেশোয়ারে, ওই যে ইয়াতে পাকিস্তানে তো একটা লড়াই হচ্ছে জাতি রাষ্ট্রের। আমরা যেমন মুক্ত হয়ে গেছি, ওরা লড়াই করছে। তাহলে এইটা যদি ভারত বিভক্তিতে না হইতো, জাতি যদি অর্থাৎ ফেডারেল স্টেট হইতো, যেটা মৌলানা আবুল কালাম আজাদের যে জায়গা, তাহলে কি পলিটিক্স এটা হইতো? বর্তমানে যে বিএনপি জামাতের উত্থান হইতো না ওইখানে আরএসএসের উত্থান হইতো? আবার কমিউনিস্ট পার্টির প্রসঙ্গে আসি। কমিউনিস্ট পার্টির আপনারা নির্বাচন করেছেন দলগতভাবে, কিন্তু দলের যারা পরিচিত নেতা, যারা বড় নেতা, তারা নির্বাচনে অংশ নেননি। আপনি ব্যক্তিগত আপনিও নেননি, এটা কারণ কি? কারণটা হলো যে ওই যে আমরা একটু ব্যস্ত ছিলাম, চিন্তা করতেছিলাম নির্বাচন ঢুকবো কি ঢুকবো না আমি নিজে। কিন্তু ওই যে ব্যস্ত থাকার ফলে ওই প্রিপারেশনটা এটা আর হয় নাই। অর্থাৎ নির্বাচনের যে প্রস্তুতি লাগে, তো সেই প্রস্তুতিটা আমরা গড়ে উঠতে পারি নাই। আর সেলিম ভাই তো তার শরীরগতভাবে পাচ্ছে না, তার হেলথ পজিশনটা ঠিক নাই। তো এই জায়গা থেকে আমরা নির্বাচনে ওইভাবে ঢুকি নেই আর কি। তার নির্বাচনকে আপনার গুরুত্বই দেন নাই? না, অবশ্যই নির্বাচনকে আমরা গুরুত্ব দিই। উই বিলিভ এভরি ফর্ম অফ মুভমেন্ট। আমাদের টার্গেটটা হলো সমাজ পরিবর্তন। কিন্তু একটা কথা এভাবে বলি যে উই বিলিভ এভরি ফর্ম অফ মুভমেন্ট, লিগ্যাল, ইলিগ্যাল, পিসফুল, নন পিসফুল, পার্লামেন্টারি, নন পার্লামেন্টারি। এটা তাত্ত্বিকভাবে বাস্তবে আপনারা কতটা সহিংস আন্দোলন করেছেন? এখন পর্যন্ত কমিউনিস্ট পার্টির এই উদাহরণ নেই। না, আছে। আমরা সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে যে আমরা স্বাধীনতার পরে তো আসেনি, স্বাধীনতা যুদ্ধ করছি,
কিন্তু সহিংস আন্দোলন মানে ওই যে মানে যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন না না আমরা আবার এখানে একটু বিভ্রান্তি আওয়ামী লীগের নেতৃত্বে। না না আমরা আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে, কিন্তু ওইখানে একটা বিভ্রান্তি হইতে পারে। আমি যে কথাটা বললাম সেটা হলো, যারা শুধু নির্বাচনকে অ্যাবসোলিউটাইজ করে, পূর্য পার্লামেন্টারি নির্বাচন, তারা হলো রিভিশনিস্ট, সংশোধনবাদী। আর যারা শুধু আহমেদ স্টাইলকে অ্যাবসোলিউটাইজ করে, তারা হটকারী, নৈরাজ্যবাদী। যারা যারা মানে আইনি বেআইনি, লিগেল ইললিগেল, মানে পার্লামেন্টারি নন পার্লামেন্টারি, সশস্ত্র নিরস্ত্র, এটাকে কম্বাইন করে দেয়ার মার্কসিস্ট। ওইখানে যারা নির্বাচনকে একদম নেগেট করে, তারা হটকারী। কিন্তু পিকিং বন্ধুরা তো আপনাদেরই মনে করে যে সংশোধনবাদী। নো নো নো, আমরা কোনো সময় সংশোধনবাদী আমাদের ওরা বলে, কিন্তু এটা না। এই জায়গাটায় ওই যে মার্কসিজমের আইডিয়ার ক্ষেত্রে এই যেটা বললাম, আমি কংক্রিট বললাম আপনাকে। কিন্তু স্বাধীনতার পর এই কমিউনিস্ট পার্টির যে আওয়ামী লীগের যে কোনো কাজে সমর্থন করা, পরবর্তীকালে আওয়ামী লীগের সাথে লীন হয়ে যাওয়াকে ভুল মনে করেন না? এটাতে আমাদের একটা মানে আমাদের স্ট্র্যাটেজির মধ্যে একটা ভুল আছে, ঐতিহাসিক ভুল হলো, এটা আপনিও বুঝেন, যে যেটা হলো ওই জাতি গণতান্ত্রিক বিপ্লব, উলিয়ানস্কির যে তত্ত্বটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে। এটা মিডিল ইস্টকেও শেষ করে দিয়েছে, ভারতকেও শেষ, সিপিআইকেও শেষ করছে। এটাতে হলো অপুঁজিবাদী বিকাশের মধ্যে দিয়ে সমাজতন্ত্র উত্তরণ, অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, ন্যাশনালিস্ট, সেটা বঙ্গবন্ধু, সেটা ওইখানে কংগ্রেসের নেহেরু, ওইদিকে বেনবেল্লা, ওইদিকে নাসের, ওইদিকে কে বলে যে হাফেজ আল আসাদ, ওই যে বাশারের বাপ, ওইদিকে হাসান আল বাকের ইরাকে, এরা অ্যান্টি ইম্পেরিয়াল ন্যাশনালিস্ট ছিল। এবং অ্যান্টি ইম্পেরিয়াল মানে সেকুলার ন্যাশনালিস্ট ছিল এরা, ইয়াসির আরফাতও। আমরা মনে করছিলাম যে জাতি গণতান্ত্রিক বিপ্লব ওইটা দিয়ে ওদের কাঁধে ভর করিয়া বাংলাদেশে সমাজতন্ত্র, সেটা ভুল ছিল না। হ্যাঁ, এটা স্ট্র্যাটেজিক্যালি ভুল। কেননা কিন্তু পরবর্তীকালে 75 15ই আগস্টের পর যখন রাজনৈতিক এটা একটু লেজ আছে, তাইলে এটা ভুল ছিল, এটা প্রমাণ হয়ে গেল। তার ফলে এখন মৌলবাদের উত্থান হয়ে গেছে কোথায়, মিডিল ইস্টে, ওইটা মার খেয়ে গেছে। তাহলে এখানে একটা জিনিস নাই যে অপুঁজিবাদী বিকাশের মধ্যে দিয়ে সমাজতন্ত্র উত্তরণ, এখানে পার্লামেন্টারি পলিটিক্সের, বুর্জোয়া পার্লামেন্টারি পলিটিক্সের কোনো স্পেস নাই। যার ফলে শেখ মুজিব বাকশালে চলে গেল, আমরা বাকশাল সমর্থন করি নাই, ওইদিকে চলে গেল। তাহলে এখানে বুর্জোয়া পার্লামেন্টের প্র্যাকটিস, আপনাদের বাকশালের সাথে লীন হয়ে গেলেন। না না, সমর্থন না, কি আপনাদের কমিউনিস্ট পার্টি আলাদা অস্তিত্বই ছিল না। না না, আমাদের মানে তখনকার অবস্থায় আমাদের পার্টি ডিসলভ হয় নাই। আচ্ছা, তা জানি, এটাও কৌশলগত, সুবিধাবাদী কৌশল। ওইটাতে আচ্ছা, 75 পর আবার আপনারা জিয়া রহমানের খালকাটা কর্মসূচিতে সমর্থন করলেন। হ্যাঁ, এটাও ভুল। ভুলের মধ্যে দিয়ে কমিউনিস্ট পার্টি চলবে? না না, ভুল তো ট্যাকটিক্যাল ভুল, ভুলের মধ্যে নেই। আমরা তো ভুল স্বীকার করার সাহস আছে, অন্য বামদের তো সেটাও নাই। যাক, আপনাদের এই সৎসাহসের আমরা তারিফ করি। কমিউনিস্ট পার্টিতে আপনি দুই ধারা স্বীকার করতে চাননি, কিন্তু কমিউনিস্ট পার্টির সহযোগী সংগঠন ছাত্র ইউনিয়ন বিভক্ত। এটা আপনারা কয়েক বছর ধরে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেও সফল হননি, কেন হলো? না না, আমাদের মধ্যে বিভক্তি নেই, কিন্তু কিছু পলিটিক্যাল টেন্ডেন্সিস আমাদের মধ্যে যেটা দেখা যায়, সেটা হলো ধরেন এই জায়গাটা আর কি, অর্থাৎ আমাদের পার্টির স্ট্র্যাটেজি ট্যাকটিক্স যেটা আছে, সেটার বাইরে কিছু প্র্যাকটিস আছে, সে বিভক্তি নেই, সেটার বাইরে কিছু প্র্যাকটিস। ধরেন মুসলিম বাংলার টেন্ডেন্সি, আদার টেন্ডেন্সি, মানে ছাত্র ইউনিয়নের মধ্যে কোনো ধারা মুসলিম বাংলার, ওই যে হুল্লা কুয়া নিজামি স্লোগান দিছে, এই যে কারা এই ছেলেগুলো আর কি। আচ্ছা, যাই হোক, তাদের আপনার টেন্ডেন্সি সেটা আছে। ওদিসির মধ্যেও বিভক্তি, খেলাঘরেও বিভক্তি। ওইটা মানে বিভক্তি কতগুলো আছে, মানে নেতৃত্বের লিডারশিপ নিয়ে, ওইটা মেজর। আচ্ছা, ওখানে আদর্শগত বিভক্তি, ওই একটা টেন্ডেন্সি, একটা ইনফ্লেটেড হয়েছে আমাদের পার্টির মধ্যে, পলিটিক্সের মধ্যে কিছু ওই ভাবনার দিক থেকে কিছু মানে আছে, অনুপ্রবেশ আছে। এবারে নির্বাচনে জামাতের উত্থানের পিছনে কি কাজ করেছে? জামাত তো তার যে মূল রাজনীতি, এতদিন বলতে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন, ইসলামী আইন চালু করবে, এর থেকে সরে যে
তারা কিন্তু এখন ইনসাফের কথা বলছে, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলছে, তারা চুরি দুর্নীতি লুটপাট বন্ধের কথা বলছে, এবং সেটি বলে কিন্তু জনগণের সমর্থন নিয়েছেন। যারা জামাতের রাজনৈতিক আদর্শে আস্থাশীল নন, তারাও কিন্তু জামাতকে ভোট দিয়েছে এর থেকে মুক্তি পাওয়ার জন্যে। যে এই যে আপনি বাইনারি রাজনীতি বললেন, যে একবার আওয়ামী লীগ এসে লুটপাট করে আর একবার বিএনপি এসে লুটপাট করে, এর থেকে বেরিয়ে এসে জামাতকে সমর্থন করেছে। কিন্তু সেই জায়গাটা বামপন্থীরা দখল করতে পারলো না। আগে বলছি বামপন্থীদের যে হ্যাঁ বলেছেন, কিন্তু জামাত এই সুবিধাটা নিতে পারলো কি করে? জামাত এই সুবিধাটা যেটা নিতে পেরেছে, জামাতের বহু রকমের প্রস্তুতি তাদের ছিল, মাল্টি ডাইমেনশনাল বহুমুখী প্রস্তুতি তাদের ছিল। তাদের আর্থিক প্রিপারেশন, তাদের মানে সামাজিক কর্মকাণ্ড, গণসংযোগ না, তাদের তো প্রথমে হলো জামাত, আওয়ামী লীগ বিএনপি হলো ব্যবসায়ীদের দল, জামাত কাদের দল? জামাত ইটসেলফ ব্যবসায়ী দল, জামাতও ব্যবসায়ীদের দল একদম মুক্তবাজার, যেটা মানে নিউ লিবারেল ইকোনমি, বঙ্গবন্ধু মৃত্যুর পর যেটা বিশেষ করে শুরু হলো নিউ লিবারেল, আমাদের এখানে ফ্যাসিজম যেটা বলা হয়, সেখানে নিউ লিবারেল ইকোনমির মধ্যে কতগুলো মানে আমি পয়েন্টেড বলি আপনাকে, সেটা হলো নিউ লিবারেল মানে অবাধ মুক্তবাজার, নিউ লিবারেল ইকোনমি যেটা মার্গারেট থ্যাচার এবং এই রিগান শুরু করলো, সেখানে এই মানে নিউ লিবারেল ইকোনমি অ্যান্টি ডেমোক্রেটিক, অ্যান্টি পিপল, হ্যাঁ, অর্থাৎ মানে গণবিরোধী, গণতন্ত্র বিরোধী, অ্যান্টি সেকুলার, অর্থাৎ সেকুলার, পরিবেশ বান্ধব না। এর কন্টেন্টের মধ্যে, এর মর্মের মধ্যে ফ্যাসিজম আছে। হাসিনার ফ্যাসিজম এই অর্থনীতির জায়গা থেকে বাইরে না, যেটা হাসিনা যে ফ্যাসিজম বলে বা স্বৈরাচার বলে, কর্তৃত্ববাদী শাসন বলে, মোদিরটা কি? এখানে নিউ লিবারেল ইকোনমি, অর্থাৎ আদানি প্লাস হিন্দুত্ববাদ ইস টু মোদি, আর কিছু না। তাহলে এখানে কি মোদির যে রাজনৈতিক দর্শন তার বিপরীত হচ্ছে জামাতের রাজনৈতিক দর্শন, মানে ইসলামী না, ইসলামী আরএসএস জামাত কোনো পার্থক্য নেই, সেম। কিন্তু মানুষ যদি আরএসএস কে সমর্থন করে আর জামাতকে সমর্থন করে, তো গণতন্ত্র মানলে তো সেটাই মেনে নিতে হবে। গণতন্ত্র মানলে তো সেটা ওখানে আসতেছে। হ্যাঁ, কিন্তু আপনারা এটি যে বিপজ্জনক, এটি যে জনগণের মুক্তির বিরুদ্ধে, সেটি আপনারা জনগণকে বোঝাতে পারলেন না কেন এত বছরে? তো আমাদের যে মানে প্রথমে তো পাকিস্তান আমলের যে পার্টি ভাগ হয়ে যাওয়া, 66-এ ভাগ হওয়া, মস্কো পিকিং ভাগ হওয়া, মানে বারবার তো আমাদের দরজা নাড়ছে মানুষের কোনো দোষ নাই, এই দেশের মানুষের কোনো দোষ নাই। ল্যাবদেরকে তারা মানে গ্রহণ করেছে এবং বারবার টেনে নিয়েছিল, কিন্তু লেফটরাই তাদেরকে রাখতে পারে নাই। তাদের দলীয় মানে অর্থাৎ বিভক্তি, তারপরে মানে সংকীর্ণতা, তাদের মানে মানে অবাস্তব তত্ত্বচর্চা। বাম শক্তি যত দুর্বল হচ্ছে ততই তাদের মধ্যে বিভক্তিও বাড়ছে। আর কত ভাগ হবে? ভাগ মানে বিভক্তি মানে সিপিপি না শুধু, সকল বাম দলগুলো, ওখানে বিভক্তি বাড়ছে। বহু মানে বামদের মধ্যে বিভক্তি তো মানে স্প্লিট। যেমন ধরেন আমাদের পার্টি ওই 66-এর পর খুব ভাগ হয় নাই, আমাদের পার্টি দুইবার ভাগ হয়েছে। একবার হলো 66-এর, ওইখানে তখন ভাগ হলো, ওইটা মানে তোহা সাহেব আর শুভেন্দু দস্তিদার চলে গেল, ডেমোক্রেটিক সেন্ট্রালিজম না মাইনে মনিদা বললো যে তোমরা একসাথে থাকতে পারবে না। পরে 1 বছরের মধ্যে স্প্লিট 22 ভাগ হয়ে গেছে ওরা, এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ভূমিকা কি তাদের সেটা জানেন। তাদের এক অংশ অবশ্য মুক্তিযুদ্ধে একটা স্প্লিন্টার গ্রুপ, সেটা হলো যে মেনন ভাই, এই মানে কাজী জাফর, রণ, এদের স্প্লিন্টার একটা গ্রুপ, এটা ছিল মুক্তিযুদ্ধে। আর এখানে 2 কুত্তর লড়াই টড়াই এগুলো তো বলছে বহুত। এই যে তাত্ত্বিক জায়গা থেকে যে বিভ্রান্তি, তার ফলে যে আইসোলেশনটা বাড়ছে, এখানে আমাদের পার্টি আবার মানে একটা বড় ভাগ হয়ে গেল 93-তে গর্বাচেন, এর মধ্যে আর ভাগ হয় নাই। এই মধ্যে আবার আমাদের সাথে মানে সম্পর্ক ভাগ হলো আপনার যখন 15 দল বা 8 দলীয় জোটের সদস্য হিসাবে নির্বাচন করে জয়ী হয়েছে পার্টির সদস্যরা, যখন বা নেতারা, তারা আবার হয় আওয়ামী লীগে নাহলে বিএনপিতে লীন হয়ে গেছে, বিএনপিতে যোগ দিয়েছে। এটাও তো পার্টির ভাগ এক ধরনের। না, এইটা হলো পার্টির ভাগ না, এইটা হলো পার্টির একটা টেকনিক্যাল মিস্টেক।
মানে আপনি দেখেন জামাত নির্বাচন করছে, বিএনপির সাথে নির্বাচন করছে, কিন্তু তার প্রতীক নিয়ে করেছে। তার প্রতীক ছাড়া নাই। আমাদের পার্টি, হ্যাঁ, আমরা নির্বাচন করছি, পার্লামেন্ট মেম্বার হয়েছি, শুধু যুক্তফ্রন্ট ছাড়া। যুক্তফ্রন্টের নির্বাচনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের 24টা সিট ছিল যুক্তফ্রন্টে, 54-তে। এখন সেটি আমরা যে নির্বাচন করলাম সেটা 86 বলেন আর 91 বলেন, তখন আমাদের সিবিবির শক্তি তৃণমূল পর্যন্ত। তখন এটি নিজের মার্কা দিয়ে ছাড়া নৌকা মার্কা ইলেকশন করিয়া নিজের মানে এইটা মানে মিস্টেক, গ্রেট মিস্টেক হয়েছে, যার ফলে আমাদের অল্টারনেটিভ করার যেটা চিন্তা করা জায়গা, আমাদের জায়গাটা আমাদের দাঁড়ায় নাই, যেটা জাতীয় পার্টিও ছাড়ে নাই তার মার্কা, মানে জামাতও ছাড়ে নাই। কিন্তু আমরা, কিন্তু তখন আপনারা এসব নিয়ে বিতর্ক হয়েছে, কোথায় এটা হওয়া এই দলীয় প্রতীক ছাড়া উচিত কি উচিত না, বিতর্ক হয়েছে, কিন্তু আপনারা মানে কম মানে অধিকাংশ তার পক্ষে চলে গেছেন, অধিকাংশ তো বিলোপের পক্ষে। বিলোপের পক্ষে তো গেছে অধিকাংশ। আমাদের 77 জনের সেন্ট্রাল কমিটি মেম্বার ছিল, হ্যাঁ, গত 93-তে। এটা ওইটা বিলোপের আর একটা সাবটার ওই মার্কা নিয়েও এটা বিরোধ ছিল যে এই মার্কা করবো কেন। আমরা একটা মার্কা পরিচিত করছিলাম, যদিও সেমন পার্টি আন্ডারগ্রাউন্ড ছিল, ঘরে ঘরে গিয়েছিল, সেটা মুজাফফরের কুড়েঘর, ভেঙে চুরে নৌকাত ভর, এই স্লোগান দিছিল আওয়ামী লীগ কখন 70-এর নির্বাচনে। এই মার্কাটা কোথায় চলে গেল? সেই দলের সঙ্গে আবার আপনারা ঐক্য করেছেন, ত্রিদলীয় ঐক্য জোট করেছেন। কোথার সাথে? এই আওয়ামী লীগের সঙ্গে স্বাধীনতার পর। হ্যাঁ, স্বাধীনতার পর ত্রিদলীয় ঐক্য জোট মানে আমরা যেটা করলাম, কেননা সেটার ত্রিদলীয় ঐক্য জোটটা এটা ইয়া ছিল না। আমরা বলছিলাম স্বাধীনতার পরপর এই শরদ্দি উদ্যানে আমাদের ছাত্র ইউনিয়নের সম্মেলনে, আমি তখন সেন্ট্রাল কমিটির মেম্বার, তখন আমরা বলছিলাম যে এই মুহূর্তে জাতীয় সরকার হওয়া দরকার, যেটা বঙ্গবন্ধু জাতীয় সরকারটা করলেন না। পরে যেটা মানে টাইম তখন মানে অ্যালাউ করে না, তো পরে দুনিয়া এক দলে চলে গেলেন। তখন যদি জাতীয় সরকার করতো তাহলে জাসদ বা আদার ফোর্সটা হইতো না, দেশটা। জাতীয় সরকার হয়ে যে ভালো কিছু হতো তার সেটাও মনে হয় না। না না, আমার জাতীয় সরকার করে তার 1 বছরও চালিয়ে তারপর একটা ওরা আসলো না, তারপরে ডেমোক্রেটিক পাতে চলে যেত। এখন আপনার পার্টি কি করবে? আমাদের পার্টি তো মানে অল্টারনেটিভ প্রোগ্রাম আমরা আছে। নির্বাচন রাজনীতি তো শেষ না, নির্বাচনের রাজনীতি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আছে সেটা পার্টিসিপেট করব। মানে এটা কি নির্বাচনে অংশগ্রহণ করার শুধু অংশগ্রহণ করার জন্য না জয়ী হওয়ার জন্য, না প্রতিদ্বন্দ্বিতা করার জন্য? প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সিরিয়াসলি করব আমরা। হ্যাঁ, আমাদের এখন আমরা তো মানে আমাদের লেফটদের আগে বলছি যে প্রান্তিক অবস্থানে আমরা আছি, হ্যাঁ, প্রান্তিক অবস্থানে আছি। সেটাকে মানে আমরা শুধু নির্বাচন না, আমরা নির্বাচন করব মানুষের এই যে মানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমস্ত এই যে ছাত্র, যুবক, হেলথ, এডুকেশন সমস্ত যে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম নিয়ে একদিকে লড়াই হবে। 3টা লড়াই আমরা একসাথে করব। একটা হলো লুটারাদের বিরুদ্ধে লড়াই, আরেকটা হলো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, আরেকটা হলো ডেমোক্রেসির যেটা যে হয়ে গেছে সে ডেমোক্রেসি, সেটা আমরা মনে করি না। পার্লামেন্ট একটা হয়েছে। এই লড়াই করতে করতে আপনাদের শক্তি বৃদ্ধি পাবে না শক্তি আরো বিলুপ্ত হবে? লড়াই করতে করতে তো মানে লড়াই ছাড়া তো কোনোদিন মানে কোনো শক্তি বৃদ্ধি হয় নাই। লড়াই ছাড়া আপনাদের যেহেতু বামদের শক্তির বৃদ্ধি হচ্ছে না, এর অর্থ হচ্ছে আপনাদের লড়াইটা সঠিক না। না না, লড়াই সঠিক ছিল, মানে আমাদের ট্যাকটিক্যাল মিস্টেক ছিল। সেই জন্য মানে এই যে আগেই তো বললাম, বিভিন্ন ট্যাকটিক্যাল মিস্টেকের কারণে আমাদের আইসোলেশন বাড়ছে। কিন্তু এই আরেকটা যে লুটারের বিরুদ্ধে লড়াই, মানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এই 3টা লড়াই আমরা এক্সটেন্ড করব। ডেমোক্রেসি, বাম সংকীর্ণতার বিরুদ্ধে লড়াইটা বোধহয় আরো জরুরি। এইটা ইডিওলজিক্যাল, এই বাম সংকীর্ণতা উইদিন দি ফ্রন্ট, আউটসাইড দ্য ফ্রন্ট, এইটা খুবই 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 প্রয়োজন, ভীষণ প্রয়োজন। এবং বর্তমান ওয়ার্ল্ড পারস্পেক্টিভে এখানে ডকুমেন্টারিজমের মতান্ততার কোনো সুযোগ নাই, মতান্ততার কোনো সুযোগ নাই। মানে যেমন মার্কসিজমের কথা আছে, মার্কসিজমের মূল জায়গাটা হলো যে ম্যাটার ইন মোশন উই বিলিভ ইন ইনফিনিটি। বস্তু গতিময়, গতিশীল, সোশ্যাল মোশন, সামাজিক রাজনৈতিক মোশন আছে, সেই মোশনের মধ্য দিয়ে ট্যাকটিক্সটা ডিটারমিন হবে। এখানে কোনো এস্থেটিক ফর্মে হবে না, মানে বাস্তবতার নিরিখে কর্মসূচি গ্রহণ করতে হবে। বাস্তবতার নিরিখে আবার গ্রহণ করতে হবে। বাস্তবতা কমিউনিস্টরা বর্তমানের মধ্যে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে।
আমরা বর্তমানকে পাশ কাটাইয়া কেউ কেউ আছে বর্তমানকে ডিল করতে চায় না, তারা হলো কনজারভেটিভ। আবার যারা শুধু ভবিষ্যতে মানে বর্তমানের উপর ভুগ থাকে তারা হলো স্পন্টিনিটিতে থাকে। আর দোনোটাকে কম্বাইন করতে হবে। দোনোটাকে কম্বাইন করা ছাড়া আপনি সাস্টেইনেবল লেফট ফোর্স হবে না। ওই আচ্ছা, আমরাও আশা করি যে একটা টেকসই গণতান্ত্রিক বাম শক্তি গড়ে উঠবে, কারণ বাংলাদেশের বাম শক্তিই পারবে বৃহত্তর যে গণমানুষের যে অধিকার প্রতিষ্ঠা করতে, তার সাম্রাজ্যবাদী আক্রমণ থেকে, পুঁজিবাদীদের আক্রমণ থেকে, লুটেরা অর্থনীতির আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। এখানে গোটা মানে আজকে গোটা দুনিয়াতে গ্লোবাল ক্যাপিটালের আক্রমণ হচ্ছে। এই যে আমেরিকা যে আক্রমণটা করতেছে, এটা ওয়ার ইন্ডাস্ট্রি এবং অয়েল ইন্ডাস্ট্রি আমেরিকান পাওয়ার ক্যাপচার করছে, সেখানে শ্রেষ্ঠত্ববাদ চলছে। আজকে আমি যেটা দেখতেছি, ল্যাটিন আমেরিকার মানুষ আর আমেরিকান মানে সাধারণ জনগণ দোনোটা এক হয়ে যাবে উইদিন 10 years, এক হয়ে যাবে এবং আমেরিকাতে আরেকটা গৃহযুদ্ধ হবে উইদিন 10 years। আমি বাইচে নাও থাকতে পারি, বলে গেলাম। আচ্ছা, মানে ল্যাটিন মানুষ আর আমেরিকান মানুষ এক হয়ে যাবে এই শাসনের বিরুদ্ধে। আর গ্লোবাল ক্যাপিটাল যেটা STR বলেন, সায়েন্টিফিক টেকনোলজিক্যাল রিভলিউশন হয়েছে। এখন মানে বিজ্ঞান কীট কৌশল পুঁজির দাসত্ব করবে, নাকি বিজ্ঞান কীট কৌশল ওয়েলবিং অফ মুক্তি করবে, মুক্তির জন্য করবে? ইট ইজ দি মানে লেটেস্ট কন্ট্রাডিকশন কমিউনিস্টদের সাথে, পুঁজিবাদীদের সাথে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আমরা আশা করি এই দ্বন্দ্বে গণমানুষের জয় হবে এবং বামপন্থীরা তাতে নেতৃত্ব দিবেন। তবে আমাদের প্রত্যাশা এবং বাস্তবতার যে বিরাট ফারাক আছে সেটি কিভাবে ঘুচবে এবং বাম নেতৃত্ব সেটি ঘোচাতে পারবে কিনা, এই প্রশ্ন রেখে আজকে আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ আমরা কথা বললাম কমরেড মোহাম্মদ শাহ আলমের সঙ্গে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।